শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো স্বামী স্ত্রীর বৎসার জেরে 2.5 মাসের শিশুর মৃত্যু, চাঞ্চল্য হাইলাকান্দিতে। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়ল খেরুয়াখাল সেতুর অ্যাপ্রোচ, পশ্চিম কাটিগড়ায় চরম দুর্ভোগে হাজারো মানুষ। রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, ক্ষতিগ্রস্ত জেলা কমে 11, মৃতের সংখ্যা বেড়ে 47। ককরোচ পার্টির সমর্থন, আসামে গ্রেফতার 10 ছাত্র। 6 সম্প্রদায়কে এসটি মর্যাদা কবে, কেন্দ্রের কোর্টে বল টেললেন পেগু। অবশেষে সুনমের জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, 3 সপ্তাহের মধ্যে অভিযুক্তকে ফের আত্মসমর্পণের নির্দেশ। কাটাখালের আগ্রাসী বাঙ্গনে আতঙ্ক, ঘুম নেই অসহায় কোটিটি পরিবারের। জনপ্রতিনিধিদের ভূমিকায় খুব বাসডহর সামারিকুনায়। মুম্বাই পুলিশের ভ্যান আটকে ভাইরাল তরুণী, বললেন আমার দায়িত্ব এটা। এবং সর্বশেষ খবরটি হলো অনলাইন ও পাইকারি ঔষধে অনিয়ম রুখতে কড়া পদক্ষেপ করছে রাজ্য। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার অন্তর্গত গোল্লাচড়া গ্রামে 2.5 মাসের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক বৎসার জেরে মা কুলে থাকা শিশুকন্যাকে মাটিতে চুড়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটির নাম মারিশা বেগম। পরিবারের দাবি, শিশুটির মা সাইনা বেগম ও বাবা জিয়াউদ্দিন মজুমদারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছিল। সেই সময় শিশুটিকে মাটিতে চুড়ে ফেলার ঘটনা ঘটে বলে অভিযোগ। শিশুটির কাকা একলাস উদ্দিন মজুমদার জানান, ঘটনার সময় তিনি পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে আহত শিশুটিকে প্রথমে জামিরা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক মারিশা বেগমকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে রামনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ, অভিযোগের সত্যতা এবং মৃত্যুর জন্য কে দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়ল খেরুয়াখাল সেতুর অ্যাপ্রোচ, পশ্চিম কাটিগড়ায় চরম দুর্ভোগে হাজারো মানুষ। টানা 2 দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিতেই কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারকুল নাতারপুর সংযোগকারী সড়কের উপর অবস্থিত খেরুয়াখাল সেতুর অ্যাপ্রোচ ধসে পড়েছে। এতে এলাকার কয়েক হাজার মানুষের স্বাভাবিক যাতায়াত কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সেতুর অ্যাপ্রোচ ভেঙে পড়ার ঘটনা নির্মাণ কাজের মান নিয়ে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। সেতুটি দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষের একমাত্র নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু অ্যাপ্রোচের বড় অংশ ধসে পড়ায় বর্তমানে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া না হলে অব্যাহত বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়া এবং প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি কুশিয়ারকুল, নাতানপুর সহ সীমান্তবর্তী একাধিক গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ বিচ্ছিন্ন হয়ে পড়লে বিকল্প যোগাযোগ ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। ফলে নিত্য প্রয়োজনীয় কাজ, চিকিৎসা, শিক্ষা এবং কৃষিপণ্য পরিবহন সব ক্ষেত্রেই মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন এলাকার মানুষ। তাদের আবেদন, কাছাড়ের জেলা আয়ুক্ত, পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, কাটিগড়ার বিধায়ক, জেলা পরিষদের সদস্য সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা গ্রহণ করুন, যাতে আরও বড় দুর্ঘটনা এড়ানো যায় এবং সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটে। পরবর্তী খবরটি হলো নেট, ইউজি, সিবিএসই সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আন্দোলনের জের আসামেও আছড়ে পড়েছে। গুয়াহাটির চচলে নতুন প্রজন্মের প্রতিবাদ শাসক পক্ষকে চমকে দিয়েছে। তবে স্রেফ গুয়াহাটি নয়, নগাঁও, লখিমপুরের মতো শহরেও ছড়িয়ে পড়ে এই প্রতিবাদ। এদিন নগাঁও সদর থানার সামনে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে সহস্রাধিক তরুণ প্রজন্মের ছাত্র প্রতিবাদ সাব্যস্ত করেন। প্রতিবাদ নিয়ন্ত্রণ করতে গিয়ে একসময় পুলিশের সঙ্গে পূর্বদের সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে।
সিজেপির আন্দোলনকে সমর্থন করার দায়ে রাজ্যে 10 ছাত্রকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। এর মধ্যে নগাঁওর প্রতিবাদ স্থল থেকে 7 জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে লখিমপুরের লালুক থেকে আরও 3 ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে লখিমপুরের 3 ছাত্র সিজেপির আন্দোলনের সমর্থনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছিল। পরবর্তী খবরটি হল, সমতলের একাধিক জনজাতির স্বশাসিত পরিষদকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় আনা বা রাজ্যের 6টি সম্প্রদায়কে তফসিলি জনজাতি মর্যাদা দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারছে না আসাম সরকার, কারণ দুই বিষয় কেন্দ্র সরকার ও সংসদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। বিধানসভার বাজেট অধিবেশনে এই তথ্য জানান সমতল জনজাতি কল্যাণ মন্ত্রী রনজ পেগু। শিবসাগরের বিধায়ক অখিল গগৈর প্রশ্নের জবাবে পেগু জানান, রাবা, তিওয়া, মিসিং, দেউরি, সোনোয়াল, কোচারি এবং থেঙ্গাল কাছারি স্বশাসিত পরিষদকে 6ষ্ঠ তফসিলের আওতায় আনার প্রস্তাব বর্তমানে বিবেচনা করে দেখছে কেন্দ্র। মন্ত্রী বলেন, কোনো অঞ্চলকে 6ষ্ঠ তফসিলের আওতায় আনার পুরো প্রক্রিয়ায় কেন্দ্র সরকার ও সংসদের সঙ্গে যুক্ত। তাই এই প্রক্রিয়া কবে শেষ হবে সে বিষয়ে রাজ্য সরকার নির্দিষ্ট কোনো সময়সীমা বলতে পারবে না। 2016 থেকে এই স্বশাসিত পরিষদগুলিকে দেওয়া আর্থিক বরাদ্দ সম্পর্কেও তথ্য দেন রনজ পেগু। তিনি জানান, পরিষদগুলির বার্ষিক বরাদ্দ, প্রশাসনিক খরচাপাতি এবং উন্নয়নমূলক খরচের বিস্তারিত তথ্য বিধানসভায় জমা দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, মরান, মটক, তাই, আহোম, চুতিয়া, কুচ রাজবংশী এবং চা জনজাতি সম্প্রদায়কে তফসিলি জনজাতির স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো সময়সীমা জানাতে পারছে না রাজ্য। পরবর্তী খবরটি হল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আত্মসমর্পণ না করায় সুনম রঘুবংশীর জামিন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ এবং পিবি বরালের ডিভিশন বেঞ্চ মেঘালয় সরকারের দায়ের করা সুনমের জামিন আবেদন নাকচ করার আর্জিতে সিলমোহর দিল। সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী 3 সপ্তাহের মধ্যে মেঘালয় পুলিশের কাছে সুনম রঘুবংশীকে আত্মসমর্পণ করতে হবে। তার জামিন আবেদন নাকচ করে দিয়ে ঊর্ধ্বতন আদালত আরও জানিয়েছে, যদি সুনম আত্মসমর্পণের 6 মাসের মধ্যে এই মামলার শুনানি আরম্ভ না হয়, তাহলে স্বামী রাজ রঘুবংশীর হত্যার মামলায় সুনম রঘুবংশী আবার আদালতের কাছে আবেদন জানাতে পারবেন। মধ্যপ্রদেশের ইন্দুরের বাসিন্দা সুনমকে তার ব্যবসায়ী স্বামী রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে 2025 সালের জুন মাসে গ্রেফতার করে মেঘালয় পুলিশ। গত 2025 সালের 23 মে মধুচন্দ্রিমা কাটাতে মেঘালয়ের সুহরাতে এসেছিলেন এই দম্পতি। পরে তারা আচমকাই নিখোঁজ হয়ে যান। কিন্তু 2025 সালের জুন মাসে সুহরার এক খাত থেকে স্বামী রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নেমে শিলং পুলিশ সুনম এবং তার বন্ধু রাজ কুশওয়া সহ আরও কয়েকজনকে আটক করে মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশ সূত্রে জানা গেছে, মূলত আর্থিক লাভালাভের কথা চিন্তা করেই সুনম তার স্বামী রাজা রঘুবংশীকে হত্যার জন্য সুপারি দিয়েছিলেন বারাটে খনিকে। শিলং পুলিশের তদন্তে অবশ্য আরও অনেক নতুন নতুন তথ্য বেরিয়েছে বলেও সূত্রটি জানিয়েছে। পরবর্তী খবরটি হল, মুম্বাই পুলিশের ভ্যান আটকে ভাইরাল তরুণী, বললেন, আমার দায়িত্ব এটা। প্রতিবাদের মুখোমুখি যখন দাঁড়ায় সাহস, তখন এক লহমায় বদলে যেতে পারে ইতিহাস। মুম্বাইয়ের রাস্তায় ঠিক তেমনি এক মুহূর্ত উপহার দিলেন 27 বছরের মডেল রিয়া আহির। একটি পুলিশ ভ্যানের চাকা আটকে দিলেন, একাই রুখে দাঁড়ালেন। তার এই অদম্য সাহস এখন খবরের শিরোনামে, আর রিয়া হয়ে উঠেছেন এক তরুণ প্রজন্মের নতুন অনুপ্রেরণা। নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আন্দোলনে জড়ো হয়েছিলেন বহু ছাত্রছাত্রী। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ কয়েকজন আন্দোলনকারী পড়ুয়াকে আটক করে একটি ভ্যানে তুলে গাড়িটি যখন তাদের নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই পথ আটকে দাঁড়ান রিয়া। সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন মহলের প্রশংসা পাচ্ছেন তিনি। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে রিয়া জানান, তিনি বন্ধুদের জন্য অপেক্ষা করার সময় দূর থেকে আন্দোলনকারীদের স্লোগান শুনছিলেন। এরপরই তিনি দেখতে পান একটি পুলিশ ভ্যানে গাদাগাদি করে ছাত্রছাত্রীদের তোলা হয়েছে, এমনকি দরজার সিঁড়িতেও ঝুলছেন পুলিশ কর্মীরা। ভ্যানের ভিতর থেকে ছাত্ররা বিচার চেয়ে চিৎকার করেছিল। রিয়া আর এক মুহূর্ত না ভেবে এগিয়ে যান এবং সোজা গিয়ে দাঁড়ান সেই চলন্ত পুলিশ ভ্যানের সামনে। বনেটে হাত দিয়ে আটকে দেন গাড়িটি। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের কাছে জানতে চান, তাদের কাছে আটক করা ছাত্রদের জন্য কোনো গ্রেফতারি পরোয়ানা আছে কিনা। পুলিশ কর্মীরা কোনো সঠিক জবাব দিতে পারেননি। রিয়ার এই নিঃসংকোচ প্রতিরোধ দেখে আশপাশের অনেক পথ চালিয়ে উৎসাহ পান এবং তার সঙ্গে যোগ দেন। রিয়া ভ্যান আটকে দাঁড়িয়ে ইনকিলাব জিন্দাবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। তার এই দৃঢ়তার কাছে শেষ পর্যন্ত নথি স্বীকার করতে বাধ্য হয় পুলিশ। মুম্বাইয়ের দাদারের শিবাজি পার্ক এলাকায় ওই ভ্যানে থাকা সমস্ত আটক ছাত্রছাত্রীদের ছেড়ে দেওয়া হয়।
নিজের এই সাহসিকতার বিষয়ে রিয়া অবশ্য অত্যন্ত বিনীত। তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব ছিল। আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি মাত্র। ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি তরুণদের বার্তা দেন, সব সময় সঙ্গে ক্যামেরা ফোন রাখা কতটা জরুরি যাতে যে কোনো ঘটনার প্রমাণ রাখা যায়। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদ দমন করাটা সরকারের মস্ত বড় ভুল। তিনি সরাসরি শিক্ষামন্ত্রীকে নিজের দায় স্বীকার করে ইস্তফা দেওয়ার আহ্বান জানান। এক রকমার সেই প্রতিবাদ আজ রিয়াকে শুধু একজন মডেল হিসেবে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক বলিষ্ঠ মুখ হিসেবে তুলে ধরেছে। পরবর্তী খবরটি হলো, অনলাইনে ওষুধ বিক্রি এবং পাইকারি ওষুধ ব্যবসায় অনিয়ম রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশোক সিংহলের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ওষুধ বিক্রি ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং আইন মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। অনলাইনে ওষুধ বিক্রি করা বিভিন্ন প্ল্যাটফর্ম আইন মেনে কাজ করছে কিনা এবং নির্ধারিত নিয়মাবলী মানছে কিনা বৈঠকে তা খতিয়ে দেখা হয়। এ বিষয়ে রাজ্য জুড়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরকে। বৈঠকে অশোক সিংহল বলেন, রাজ্যের মানুষের কাছে নিরাপদ ও আইনসম্মত সঠিক মানের ওষুধ পৌঁছে দেওয়া সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ঔষধ ব্যবসায় কোনো ধরনের অনিয়ম, বেআইনি কারবার বা আইন লঙ্ঘন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি ন্যাশনাল হেলথ মিশন আসাম, রাজ্যের ড্রাগ কন্ট্রোল এবং আসাম কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকার স্পষ্ট জানিয়েছে, যথাযথ অনুমোদন ছাড়া ওষুধ বিক্রি করা বা প্রচলিত আইন ভেঙে ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে আরও উঠে আসে, পাইকারি লাইসেন্স নিয়ে বেআইনিভাবে খুচরো ব্যবসা চালানোর অভিযোগও। এ ধরনের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ড্রাগ কন্ট্রোল দফতরকে। তদন্তের অঙ্গ হিসেবে গত 1 বছরের জেলাভিত্তিক ওষুধ কেনাবেচার সব নথি খতিয়ে দেখা হবে। কোনো অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও দীর্ঘদিন নিষ্ক্রিয় বা নিয়মভঙ্গের অভিযোগে অভিযুক্ত পাইকারি ওষুধ ব্যবসায়ীদের লাইসেন্স পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঔষধের উৎস সংক্রান্ত সমস্ত নথিও খুঁটিয়ে পরীক্ষা করা হবে। কোনো অসঙ্গতি বা সন্দেহজনক তথ্য মিললে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হবে। জেলাগুলির মধ্যে তথ্য আদান প্রদান আরও দ্রুত ও কার্যকর করতে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।